নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত আবারও চলে এসেছি আজকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময় নিয়ে। আর দুদিন পরেই ভারতবর্ষে পঞ্চমতম লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। এখনও পর্যন্ত যে 4 দফা ইলেকশন হয়েছে তাতে মোটামুটি সমস্ত টিভি চ্যানেল বা যারা সেফোলজিস্ট আছে সবাই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা বিজেপিকে এগিয়ে রাখছে। কটা সিট পাবে না পাবে সারা ভারতবর্ষে এবং বাংলায় সেই বিষয়ে নয় অন্য কোনো একটা ভিডিওতে আসা যাবে। বাট আজকে আমার কিছু বক্তব্য আছে। কেন দুপারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার 10 বছর হয়ে যাওয়ার পরেও এত পপুলার? এটা কি শুধুই অপোজিশন ইউনাইটেড নয়? অপোজিশনে মোদির কোনো যোগ্য যে অপোজিশন, যে টক্কর কাটে, আমরা যাকে বলি কাটেকা টক্কর, সেটি দেওয়ার মতো কেউ নেই? সেটি যেরকম সত্য, তেমনি আমরা একটু চোখ ঘুরে তাকাই কী ছিল নরেন্দ্র মোদীর ইলেকশন ম্যানিফেস্টোতে আর কতটুকু তারা সফল। দেখুন, 2014 মানে 10 বছর আগের আমি সেই ম্যানিফেস্টো নিয়ে খুব একটা কথা বলতে চাই না, কারণ তখন যখন নরেন্দ্র মোদী প্রথমবার এলেন, তার আগে মনমোহন সিংয়ের 10 বছরের বিভিন্ন রকমের স্ক্যাম, 2G স্ক্যাম, কোলগেট স্ক্যাম, বিভিন্ন রকমের স্ক্যাম এই জর্জরিত ছিল। দেশের যে যারা নিউ জেনারেশন ইউথ, তারা একটা ডিফারেন্ট কোয়েশ্চেনে ছিল, মুখে ছিল। কিন্তু আমি আলোচনা করতে চাচ্ছি 2019-এর ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে। দেখুন, মোটামুটিভাবে বলতে গেলে বিজেপির 2019-এর ইলেকশন ম্যানিফেস্টোতে যা ছিল সবই কিন্তু বিজেপি পূরণ করেছে। যেরকম আর্টিকেল 370, 35A তুলে দেওয়া, কাশ্মীরে গভর্নমেন্ট বাকি যে সুযোগ সুবিধা অন্যান্য স্টেট পায়, কাশ্মীরের প্রত্যেকটা নাগরিক আর্টিকেল 370 উঠে যাওয়ার পরে সেটি পাওয়া শুরু করেছে। তারপরে আসি ট্রিপল তালাক, সেটি তুলে দেওয়া হয়েছে। তারপরে আসি CAA, সেটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর অন্যান্য বিদেশ নীতি, ভারতবর্ষ 75 বছরে যে বিদেশ নীতি করতে পারেনি সেই বিদেশ নীতি করেছে। বালাকাটে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এরোপ্লেন নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে টেরোরিস্ট ক্যাম্প সম্পূর্ণ ধ্বংস করে এসছে। শুধু তাই না, অপারেশন দোস্ত হয়েছে, ইয়েমেনের যুদ্ধ সময় ভারতীয়দেরকে বা অন্যান্য দেশের নাগরিকদেরকে শান্তিপূর্ণভাবে তুলে নিয়ে আসতে পেরেছে। তেমনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে করেছে। আর সর্বোপরি G20 সামিটের সাফল্য তো অসাধারণ। তো যাই হোক, আমি একটা জিনিসের গুরুত্ব দিচ্ছি এর সাথে সাথে দুটো জিনিস মোদি গভর্নমেন্ট লাস্ট 10 বছরে করেছে, সেটি হচ্ছে ডিজিটালাইজেশন এবং ইনফ্রাস্ট্রাকচার। ডিজিটালাইজেশনে যে বিশাল পরিবর্তন এসছে তার সুফল কিন্তু পেতে চলেছে। আমি রিসেন্টলি কলকাতায় গিয়ে দেখেছি একটা ছোট্ট এগরোল এর দোকানেও পেটিএম চলছে। ক্যাশ ইকোনমি আস্তে আস্তে চলে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। তো এতে করে গভর্নমেন্টের যেরকম রেভিনিউ জেনারেট হচ্ছে, তেমনিভাবে যে ক্যাশলেস ইকোনমির যে সুফল সেটি পেতে শুরু করছে। দেখুন, এটি কোনো নির্দিষ্ট সময় টাইম বাউন্ড নয়, এটি যত সময় যাবে তার সুফল তত আসতে থাকবে। ঠিক যেভাবে মোদি গভর্নমেন্টের প্রথম টার্মের
জিএসটি সুফল এখন কিন্তু সারা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই পেতে শুরু করেছেন, প্রত্যেকটি মানুষ পেতে শুরু করেছেন। ডিজিটালাইজেশনের ফলে ডাইরেক্ট মানি, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যোজনার মানি কিন্তু ডাইরেক্ট প্রত্যেকটা মানুষের, প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে যাচ্ছে। তো এগুলো সুফল, এগুলো সবাই জানি। এই বিষয়ে প্রত্যেকটি পয়েন্ট ধরে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি। আজকে দুটি পয়েন্ট নিয়ে পঞ্চম দফা ভোটের আগে বলতে চাচ্ছি যে দেখুন, ওয়েস্ট বেঙ্গলে মমতা গভর্নমেন্ট এই সিএ, ক্যাক, এনআরসি নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু গত পরশুই দেখতে পারলাম সিএ সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। এটি শুধু বেঙ্গলে নয়, সারা ভারতবর্ষে ইস্যু করা শুরু হয়ে গেছে। তো যারা অ্যাপ্লাই করেছেন তারা স্থায়ী নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়া শুরু করেছেন। এখন আর কোনো বাধা রইল না তাদের জন্য। তো এই বিষয়ে মানুষরা যখন সিএ সার্টিফিকেট পাওয়ার পরে পাকিস্তান থেকে আসা হতদরিদ্র হিন্দু নারী পুরুষ, তাদের যে উৎসাহ, তারা বলছেন যে আমাদের আজ যেন মনে হচ্ছে নতুন জন্ম হলো। তো সেটি কি তারা বাইট দিয়েছেন একটু ছোট্ট করে শুনে নিই তাদের মুখ থেকে, যে তারা কেন নিজেদেরকে নতুন জন্ম আবার এলো সেটি বলছেন। তারপরে আসছি। जब हम नागरिकता नहीं मिली थी तो हमें बहुत दिक्कतें आती थी। हमारे जो बच्चों का एडमिशन जल्दी से नहीं होता था, और अभी हमारा पासपोर्ट दे के बच्चों का एडमिशन होता था और बहुत दिक्कतें आती थी। और हमें कहीं जाना होता था घूमने वगैरह, और हमारे गुजरात में कई रिलेशन है तो उन्हें हमें मिलने जाना होता था शादी वगैरह में, तो हमें पुलिस भवन से परमिशन लेनी पड़ती थी। और जो हमारे अभी लोग वहाँ पाकिस्तान में रह गए, उनकी मतलब गारंटी लेने के लिए कोई तैयार नहीं होता था। हमारे जो हिंदू भाई है उन्होंने तो सब ने ले ली, 300-400 परिवार है, और कोई तैयार नहीं होता था। पाकिस्तान का नाम लेते ही सारे बोलते हैं हम नहीं देंगे। तो अब हम नागरिक हो गए, तो अब हमारे जो परिवार है पीछे रह गए, उनकी हम गारंटी ले सकते हैं। उनके लिए हम एक अच्छा काम करेंगे। वहाँ तो बहुत परेशानियाँ थी। लड़कियाँ वहाँ नहीं पढ़ नहीं पाती है, अपनी मर्जी से घर से बाहर नहीं निकल सकती है। और जो लोग कहीं तीर्थ वगैरह करने जाते हैं तो लड़कियाँ वहाँ पढ़ी लिखी नहीं है, कभी भटक जाती है तो मुसलमान उनको उठा लेते हैं और धर्म परिवर्तन करवाते हैं लड़कियों को। धर्म परिवर्तन करवाते हैं, इसलिए लड़कियाँ वहाँ बहुत डरती है, इतना डरती है घर से भी बाहर नहीं निकलती है। मैं बचपन में थी, छोटी थी, वहाँ मेरे को कुछ भी वहाँ का याद नहीं है अपने घर के सिवा, क्योंकि वहाँ मैं अपने घर में ही रही हूँ, तो मेरे को थोड़ा बहुत वही याद है बस। हमें तो बहुत अच्छा लगा, हमें अपने देश में आए और हिंदू भाई और श्री नरेंद्र मोदी ने हमारी इतनी मदद की है। हमारे हिंदू भाई इतने यहाँ आते हैं कैंप में, हमारी मदद करते हैं, हमें आगे बढ़ने का मतलब हौसला बढ़ाते हैं हमारा। और हम तो इनका ही धन्यवाद करते हैं, मोदी जी, श्री नरेंद्र मोदी जी का और अमित शाह का। তো বন্ধুরা, আপনারা শুনলেন পাকিস্তানের নাগরিকদের মুখ থেকেই যে যারা বলছে যে সিএএ এই সার্টিফিকেট, সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পরে তাদের উপলব্ধির কথা, তারা নিজেদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে।
কারণ আমি বারবারই বলছি, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে মাইনরিটিদের দুর্ভোগ সহ ঘটনা সবসময় তুলে ধরছি। দেখুন, কেউই নিজের মাতৃভূমিতে যদি অপরচুনিটিস থাকে, যদি সম্মান থাকে, যদি সিকিউরিটি থাকে, তাহলে কেউই তার মাতৃভূমি ছাড়তে চায় না। মানুষ মাতৃভূমি তবেই ছাড়ে যবে তিনি একটি নতুন ভবিষ্যৎ, একটি উন্নত ভবিষ্যতের সন্ধান পায়। সেই কারণে আমরাও ছাড়তে বাধ্য হয়েছি। আমরাও আমেরিকায় এসেছি নিজেদের ভবিষ্যৎ নতুনভাবে গড়ার সংকল্প নিয়ে, এবং আমরা পেরেওছি। অল্প বিস্তর হলেও আমরা পেরেছি। আমরা খুব শান্তিভাবেই আছি, শান্তিপূর্ণভাবেই আছি আমেরিকাতে, কানাডাতে বা বহির্বিশ্বে। কিন্তু বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে মাইনরিটিদের অবস্থা তাই। বিশেষ করে যারা হতদরিদ্র, তাদের অবস্থা কিন্তু সিমিলার নয়। তার জন্যই সিএএটি আনা হয়েছে। তো সিএ এর সুফল, এবং সিএ কিন্তু দেখুন, মোদি গভর্নমেন্ট যে এসে করেছে সেটি না, এটি তাদের ম্যানিফেস্টোতে ছিল, দ্যাটস ট্রু। বাট সিএটা কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার মানে এই অ্যাক্টটা এক্সিস্ট করছিল, তার মধ্যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। এবং এই আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে আমি লিঙ্কও দিয়ে দিব ডেসক্রিপশানে, সিএ নিয়ে বিশেষভাবে বলেছি। সিএ এর প্রেক্ষাপটটা কী ছিল? 1951 সালে তখনকার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী শাহের যে চুক্তি হয়েছিল, নেহেরু লিয়াকত আলী চুক্তি, সেই চুক্তির বেসিসে এটি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে নিজ নিজ দেশে ভারত এবং পাকিস্তানের যারা মাইনরিটি আছে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে এবং যাদের রাইটসকে ইনট্যাক্ট রাখা হবে। কিন্তু সেই রাইটস ভারতে মুসলিমদের ক্ষেত্রে বজায় থাকলেও পাকিস্তান বা বাংলাদেশ, তখন যেটা পূর্ব পাকিস্তান ছিল, বা আফগানিস্তান, কোনোটিতেই নেই। তারই প্রেক্ষিতে এই সেম সিটিজেনশিপ অ্যাক্টের আওতায় মোদি গভর্নমেন্ট সিএটাকে আরেকবার রিফাইন করে নিয়ে এলো, এবং 2014 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, এই ছটি কমিউনিটির যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে, মানে রিলিজিয়াসলি প্রসিকিউটেড হয়ে ভারতে এসছে, তাদেরকে ডকুমেন্টেশনের ভিত্তিতে, বিভিন্ন ডকুমেন্টেশনের ভিত্তিতে তাদেরকে ভারতের নাগরিকত্ব, বৈধ নাগরিকত্ব বা সিটিজেনশিপ দেওয়া হবে। তো এটা কিন্তু কারোর সিটিজেনশিপ কেড়ে নেওয়া না। বহুবার বলেছি, কেন মিথ্যা প্রোপাগান্ডাতে মানুষ চলে যায়, বিশেষ করে বেঙ্গলের মানুষ। মমতা তো একটা মিথ্যাবাদী, মিথ্যুক। টিএমসি একটা মিথ্যুকের দল। তাদের কথায় পরিচিত হয়ে কেন ওয়েস্ট বেঙ্গলের যারা জেনুইন লিগ্যাল মুসলিম, ভারতীয় মুসলিম, তাদের তো এই বিষয়ে কোনো চিন্তার কিছু নেই। হ্যাঁ, অবশ্যই চিন্তার যারা বাংলাদেশ থেকে বর্ডার টপকে আসা মুসলিম, তাদের জন্য, যারা এদিকেও 2-4টে বিয়ে করছে, ওদিকেও তাদের সংসার আছে, সেই টেরোরিস্ট বা ন্যাশনাল ইন্টিগ্রিটির জন্য যারা থ্রেট, যারা ইললিগ্যাল মাইগ্রেন্ট, তাদের জন্য ডিফারেন্ট। তারা সিএ এর লাভবান হবে না, কিন্তু কারা হবে? যারা রিফিউজি, মথুয়া, রাজবংশী, উদ্বাস্তু, তারা হবে। তো যাই হোক, শোনালাম আপনাদের সিএ পেয়ে কী অনুভূতি। আরেকটি পয়েন্টে আমি বলেছিলাম যে বলবো, সেটি হচ্ছে ডেভেলপমেন্ট। সো এই ডেভেলপমেন্ট যে ভারতবর্ষে লাস্ট 10 বছরে একটা অন্য আঙিনায় ভারতকে প্রতিষ্ঠিত করেছে, রোড, হাইওয়ে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড, অতুলনীয়।
আমি নিজে দিল্লিতে ছিলাম এবার, এবং আমি দিল্লি এবং দিল্লির সারাউন্ডিংসের রাস্তাঘাট দেখে সত্যি আমি উদ্বুদ্ধ যে কি দিল্লিকে দেখেছিলাম 10 বছর আগে বা 15 বছর আগে, আর কি দিল্লিকে এখন দেখছি হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচারে। অভাবনীয় উন্নতি। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার এর উন্নতিতে ইস্ট ওয়েস্ট ইন্ডিয়া যেরকম, তেমনি নর্থ সাউথ ইন্ডিয়া ডিস্টেন্স কানেক্টিভিটি হয়ে যাওয়ার ফলে ডিস্টেন্স এখন আর যে ওয়ান নেশন বলা হচ্ছে সেটি আক্ষরিক অর্থে যে কানেক্টিভিটির সুবিধা। দেখুন, আজকে আমেরিকা হতে পেরেছে। আমেরিকার হাইওয়েজগুলোকে একটু একবার দেখবেন। আমেরিকাতে নর্থ ইস্টে প্রচণ্ড পরিমাণে স্নো পড়ে, তেমনি সাউথের দিকে টর্নেডো বা ফ্লোরিডার দিকে প্রচণ্ড ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো হয়। তথাপি তাদের হাইওয়েগুলো দেখুন, একটা ন্যাশনাল ডিজাস্টার আসে পরেই যা ছোটোখাটো হয় সবই কিন্তু হয়, এবং তাদের কন্টিনিউয়াসলি হাইওয়েতে মেনটেন্যান্স হয়। তার জন্যই কিন্তু কানেক্টিভিটি ইন ইউএস ইজ ডিফারেন্ট। অ্যান্ড ইউএসের উন্নতির একটা মূল চাবিকাঠি কিন্তু কানেক্টিভিটি। তেমনি চায়না দেখুন, চায়নার রাস্তাঘাট কানেক্টিভিটি অনেক সুন্দর। সেই কারণেই কিন্তু এরা কিন্তু স্ট্রংগেস্ট নেশন হতে পেরেছে। ইন্ডিয়ার যেটা ল্যাগিংস ছিল, সেই ল্যাগিংটা কিন্তু মোদিজি আসার ফলে আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং সত্যি এখন ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার দেখে গর্ব করার মতো, যে 70 বছরে কি হয়েছিল আর লাস্ট 10 বছরে কি হয়েছে, বিশেষ করে লাস্ট 5 বছরে। বিকজ একটা হাইওয়ে করতে গেলে জমি অধিগ্রহণ থেকে শুরু করে সব কিছুই ইন্ডিয়ার মতো কমপ্লেক্স জায়গাতে করতে গেলে অনেকটাই সময় লাগে। কিন্তু সেক্ষেত্রে মোদি গভর্নমেন্ট ফার্স্ট টার্ম থেকে যে এসেই শুরু করেছে, তার ফল এখন সত্যি কথা ভারতের সে নর্দার্ন পার্ট হোক বা ইস্টার্ন পার্ট হোক বা ওয়েস্টে হোক, সব জায়গাতেই দেখা যাচ্ছে। তো এই বিষয়ে দক্ষিণ ভারতীয় সুপার স্টার অ্যাক্ট্রেস লক্ষ্মীয়া বন্দনা, অ্যানিমেলের যে অ্যাক্ট্রেস, কি বলেছে গতকাল এবং একটি টুইটও করেছে, সেটি আমি আপনাদের সামনে একটু দেখাচ্ছি। তারপরে শেষ পর্বে আরেকটি বিষয় নিয়ে আসব। It's freaking brilliant. India is not stopping anywhere. You know, the journey of 2 hours can be done in 20 minutes. As in, you wouldn't even believe it.
मतलब like who would have thought something like this was possible? And आज मतलब नवी मुंबई से मुंबई तक और गोवा से मुंबई तक और बैंगलोर से मुंबई तक, when all the journeys made so easily and with such amazing infrastructure, makes me feel proud. जब वर्ल्ड के बाकी हेरिटेज साइट्स हम देखते थे तो लोग कहते थे कि इंडिया में ऐसे स्ट्रक्चर्स हो ही नहीं सकते, इंडिया का इंफ्रास्ट्रक्चर इस लेवल का हो ही नहीं सकता, इंडिया नहीं बना सकता। अब हमने ये कर दिखाया अटल सेतु। हाँ जी। तो वर्ल्ड हमको क्रिटिसाइज करता है, उस पर क्या कहेंगी? अब तो इंडिया ने ना सुनना, they're not willing for it anymore. So I think now at least India is not stopping anywhere. Nobody is saying it's not possible in India, ab ho nahi sakta, or you know, it's impossible for India. Nobody's like, look at our country grow. Like, it's freaking brilliant the way in the last 10 years the country has grown, and you know, the infrastructure today, the planning in our country, the road planning, everything is just brilliant. So I think now it's the hard time. मुझे लगता है कि अभी the young generation, the young India is growing at such a fast speed, and it's the young generation, as in India is the smartest country, I would like to say. I take pride in it, and I think like it's something that the young Bharatiya, like, they have to vote, and they're being very responsible now. And it's no more that they're getting influenced by, you know, whatever you say. People are actually seeing. People are being very responsible. People are being very smart about it. And I think we're headed the right way. তো বন্ধুরা, দেখলেন কাশ্মীরা বন্দনা কি বললেন, যে তিনি ভারতীয় হিসাবে নিজেকে গর্ববোধ করছে। কারণ এই যে কি সুন্দরভাবে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এবং মোদি গভর্নমেন্ট কি অভূতপূর্ব কাজ করেছে, তার জন্য তিনিও চাইছেন যে আবারও মোদি গভর্নমেন্ট আসুক। যাক, তো সিএ নিয়ে বললাম, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বললাম, আরেকটি বিষয় নিয়ে বলছি। সেটি হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পিওকে, সেখান থেকে আন্দোলন শুরু হয়ে গেছে। অনেক দিনই হচ্ছিল। আর্টিকেল 370 চলে যাওয়ার পরে কাশ্মীরের ডেভেলপমেন্ট দেখে পিওকের যারা বাসিন্দা তারা অনেক দিন ধরেই ইতস্ততভাবে বিক্ষিপ্তভাবে বলছিল যে তারা ভারতবর্ষের সাথে যুক্ত হতে চাচ্ছে। কিন্তু গতকাল দেখলাম বিশাল র্যালি, তারা পাকিস্তান রেঞ্জারকে পাথর ছুটছে, প্রোটেস্ট করছে, ভারতীয় ফ্ল্যাগ উঠছে পাক অকুপাইড কাশ্মীরে। তারা মোদিজির নামে জয়ধ্বনি দিচ্ছে, তারা চাইছে ভারতের সাথে যুক্ত হতে। দেখুন, এই বিষয়ে আমার মনে পড়ছে অমিত শাহ, হোম মিনিস্টার অমিত শাহ, তিনি আর্টিকেল 370 বিলুপ্ত হওয়ার আগে পার্লামেন্টে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলেন, তাতে সেই ভাষণেরও একটু বাইট শোনাবো। তাতে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা জান দিয়ে দেব, কিন্তু পিওকে আমরা আমাদেরই ভাবি এবং আমাদেরই। তাই কিন্তু হতে চলেছে। মেবি থার্ড টার্মে মোদির আসার সাথে সাথেই এই বিষয়ে কাজ শুরু করে দেবেন, এবং আমার বিশ্বাস পিওকে হয়তোবা আমাদের জীবনদশায় দেখে যেতে পারবো ভারতের পূর্ণাঙ্গ ম্যাপ, মানে ভারতের সাথে যুক্ত হলে ভারতের সেই পূর্ণাঙ্গ ম্যাপটিকে দেখতে পারবো। তো কি কাশ্মীরে হচ্ছে
পাকিস্তান অকুপাইড কাশ্মীরে হচ্ছে। একটু ছোট্ট করে দেখে নিন, তারপরে প্রতিবেদন শেষ করব। Two images on two sides. On one side is the Union Territory of Jammu and Kashmir, where long queues outside polling stations as India voted in the phase 4 of the general elections, while on the other side, people are in angst over the ruling dispensation. There is chaos, pandemonium and unrest. The people of Pakistan-occupied Kashmir are furious at Islamabad. The electricity which is produced using our water, it should be given to us at nominal prices. And the water which flows towards Punjab, a subsidy must be given to us on the price of wheat. We will protest until our legal and moral rights are fulfilled. We will not step back. The protests that started against growing inflation and taxation are now slowly turning into a movement for rights and freedom, with demonstrators giving a clarion call to march to Muzaffarabad. In an effort to quell the protests, about 100 protesters have been arrested. The demonstrators, led by the Awami Action Committee, are protesting against skyrocketing wheat flour prices and exorbitant electricity bills, shouting slogans of freedom. The protesters clashed with police in Muzaffarabad and other districts of the Pak-occupied Kashmir. Scenes like these have become common. On this, we were earlier joined by Dinkar Srivastava from New Delhi. He is the former Indian ambassador to Iran and the author of Forgotten Kashmir, the other side of the line of control. And this is what he had to say about the situation. I would not say that this incident was unprecedented. There has been violence on much higher scale in the past. In the 50s, there was a military operation against the people of POK, which lasted more than a decade, and in which they used heavy mortar guns. The difference between then and now is that because of the social media, events inside POK are more easily accessible to audience outside. Citizens were protesting for freedom, reminding the leaders of how far behind India has left them, even threatening them about a merger with India. I'm not making this up. Have a look at the kind of statements that they have been making. Ask Modi to get us freed from Pakistan. Yes, these are the kind of pleas that are now going viral on the ground and on the internet. And according to activists in Pakistan-occupied Kashmir, Shabir Chaudhary is one such activist. He has been posting a series of videos online voicing the concerns of the general public. And he says thousands of people residing in villages near the line of control are raising pro-India slogans and requesting the Indian Prime Minister Narendra Modi to free them from Pakistan's illegal occupation. Let me just quote the exact statement for you. Pakistan is perturbed over the state of affairs, but the most astonishing thing I got to hear is that the people residing near the line of control in POK are raising slogans asking Modi to get them freedom from Pakistan's illegal occupation and saving their souls that are dying from hunger. And there's also a political aspect to this. The targeting of POK's Shia community. You see, it is the Shia Muslims that form a sizable chunk of the population in the region. And Pakistan's political leaders have been trying to bring their population down. There have been attempts by successive Pakistan governments to change the demographic composition of this region. And they have tried to do so by moving Sunni Muslims into the region. And to make things worse, in January this year, Pakistan strengthened its already strict blasphemy laws. A move that many say was aimed at targeting the beliefs of Shia Muslims. In fact, just 2 days back, authorities in POK filed an FIR against a prominent Shia cleric. His name is Agha Bakir al-Husseini. He was booked for saying that the blasphemy laws have been made stricter to target the Shias.
And soon enough, thousands of Hosseini's followers staging a protest on the streets of Skardu and threatened to merge with India if their leader was arrested. You have to listen to this. डरेंगे आप लोग, ना किसी से झुकेंगे। अगर तुम रास्ते में डाउट पैदा करोगे तो हम करगिल जाके दिखाएंगे तुम्हें। खुदा की कसम, अगर तुमने किबला वाकिर अल हुसैनी को गिरफ्तार करने की कोशिश रही, ना हम रहेंगे ना फिर तुम रहोगे। তো বন্ধুরা, তাহলে আপনারা দেখলেন, তো বুঝতে পারলেন যে নরেন্দ্র মোদী বিজেপি কেন আবারও তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে যাচ্ছে। দেখুন, সমস্ত ম্যানিফেস্টোতে থাকা সব কিছুই কিন্তু পূরণ করেছে বা করার চেষ্টা করেছে, সৎ চেষ্টা। দেখুন, একটা মানুষ সব সময় সব কিছু করে দেবে সেটা ভাবাও ভুল, কিন্তু চেষ্টা শুরুটা সবই কিন্তু করেছে। এবং কিছু কিছু জিনিস আছে কন্টিনিউয়াস। দেখুন, কেউ কেউ বলছে যে রাম মন্দির করাতে কি হলো। দেখুন, আমি একজন সনাতনী হিসেবে বলছি, ভগবান রাম আমার হৃদয়ে বিরাজমান। আমার কেন, আমার মতো সমস্ত সনাতনে বিশ্বাসী লোকেরদের হৃদয়ে বিরাজমান। তাই তার যে জন্মস্থান বলে আমরা জানি, আমরা বিশ্বাস করি, সেখানে তার ফিরে আসা হবে। এবং তাতে যদি গভর্নমেন্টের ম্যানিফেস্টোতে থাকে তাহলে সমস্যা কোথায়? সেটাই করা হয়েছে। এবং রাম টেম্পল তৈরি করার পেছনে বিজেপি বা নরেন্দ্র মোদী পার্সোনালভাবে বিজেপি লিডার বা নরেন্দ্র মোদী বা সমর্থকরা টাকা দিয়েছে আলাদা কথা, কিন্তু গভর্নমেন্ট কিন্তু এক পয়সাও করের টাকা দেয়নি। সো আমি জানি না যে এতে ওই লেফটিস্ট মেন্টালিটির লোকেদের এত আঁতে ঘা লাগে কেন। আর ওই বাঙালি লেফটিস্টের না কোনো সোকল, যারা একটু ইংলিশ আওড়ানো পাবলিক, তাদের না মাথার মধ্যে, আমি জানি না, তারা সবাই এক একজন আমার থেকে অনেক বেশি শিক্ষিত পুঁথিগত শিক্ষিত, বাট তাদের মাথার মধ্যে যে কী আছে আমি নিজেও জানি না। অনেকেই তর্কের খাতিরে বলে যে এই টাকায় তো কি বলে হসপিটাল হতে পারতো, শিক্ষা। আরে বাবা, শিক্ষা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় তৈরি করে বা হসপিটাল তৈরি করে আছে, যেগুলো আছে সেগুলোর মধ্যে সার্ভিসেস কতটা আছে। আর স্কুল কলেজ তৈরি করে, এই বাংলার কথাই ভাবি না, বাংলা থেকে এখন কটা ছেলে সত্যি যোগ্য মানুষ হিসাবে তৈরি হচ্ছে একটু বলুন তো আমাকে। হয়তো বা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, কিন্তু যে মানুষ, যে বিবেকানন্দের ভাষায় যে মানুষ, যে মনুষ্যত্ব, সত্যি কজনের হচ্ছে? যদি হতো তাহলে সত্যটাকে সত্য হিসাবে বুঝতে পারত। নিজের দেশের যে হিস্ট্রি, যে ভারতের যে হিস্ট্রির যে একটা ঐতিহ্য আছে, আমাদের হিস্ট্রি বলি, যাই বলি, আমাদের কালচার বলি, এই সব কালচারের পেছনে কিন্তু আমাদের ধর্মের একটাই আছে। সেই ধর্মীয় ভাবাবেগকে কিন্তু আঘাত আনত না। আজকাল কলকাতায় ফ্যাশন হয়ে গেছে। আমাদের যত ঐতিহ্য আছে সেগুলোকে জলাঞ্জলি দিয়ে আমরা সব ইম্পোর্টেড। আমরা আমেরিকায় থেকে যত না বেশি আমেরিকার বেশ কিছু অনুষ্ঠানকে সাথে নিজেদেরকে জোড়াতে পারি, তার থেকে অনেক বেশি আমি দেখি কলকাতায় ওটা সেলিব্রেশন হচ্ছে। যেমন ধরুন ভ্যালেন্টাইন্স ডের আগে পেছনে যে 7 দিনের ডিফারেন্ট রোজ ডে, হাগ ডে, কত কি ডে আমি নিজেও জানি না, এগুলো এখন কলকাতায় মাছ ভাত। পাড়া ছোটোখাটো চ্যাংড়া ছোড়া থেকে শুরু করে কলেজের স্টুডেন্ট, এরা এসব নিয়ে মাতামাতি। তারপরে ধরুন হ্যালোউইনে আমি আমার বাড়ির সামনে চকলেট রেখে দিই, ক্যান্ডি রেখে দিই।
যারা বাচ্চারা আসে সেজেগুজে আসে ক্যান্ডি নিয়ে চলে যায়, কিন্তু সেই নিয়ে মাতামাতি করা, রং করা, ভূত সাজাই, বাট এগুলো কলকাতায় চলছে। থ্যাঙ্কস গিভিং, টার্কি খাওয়া, টার্কি পাচ্ছে না, মুরগি এনে ওইভাবে ইয়ে করা। এই যে জিনিসগুলো, এগুলো না করলে কি, এগুলো করে কি পাচ্ছি আমরা? বাট সেখানে যখন রামের উপাসনা বা রাম নবমী পালন করা হয় বা ইয়ে করা হয়, তখন কি হলো যে এটা নাকি নন বেঙ্গলিদের, রাম নন বেঙ্গলিদের। আরে বাঙালি যারা পড়াশোনা শিক্ষিত নিজেদেরকে ইয়ে করে, আমরা যে দুর্গাপূজাটা করি সেটি কিন্তু অ্যাকচুয়ালি জেনুইন দুর্গাপূজা। সেটি রামের অকাল বোধনে, রাম যখন রাবণকে সাথে যুদ্ধ করার জন্য, রাবণ যে সর্বশক্তিমান তাকে খতম করার জন্য রাম যে উপাসনা করেছিল, দেবী দুর্গার উপাসনা করেছিল, সেই উপাসনার ফলে যে বোধন করে এনেছিল দেবীকে, সেই সময়টায় আমরা কিন্তু দুর্গাপূজা বাঙালিরা করি। কিন্তু আসল নবরাত্রি কিন্তু বাসন্তী পুজোতে। কিন্তু দেখুন কলকাতায় দুর্গাপুজোর সময় যে আনন্দগুলো হয়, বাসন্তী পুজোতে কি অতটা হয়? কাজেই এই ধর্মীয় ব্যাপারটা না, এটা আমি কখনোই বলছি না আমি খুব জানি না, আমিও, আর এটি একদিনে জানা শেষ হয়ে যায় না, এটা প্রতিনিয়ত বয়সের সাথে সাথে যান। তবে আমাদের সবারই কর্তব্য যে আমাদের বাচ্চাদেরকে, আমাদের যে নেক্সট জেনারেশন, তাদেরকে এই সমস্ত জিনিসগুলো জানানো। আজকে ভারতবর্ষের যোগা মোদিজি এসে ইন্টারন্যাশনাল ইয়োগা দিবস করেছে। দেখুন, মোদিজি খুব সুন্দর একটি চ্যানেলের সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারন্যাশনাল উইমেন ডের পরে ইয়োগা ডে এখন সারা বিশ্বে সব থেকে বেশি চর্চিত। জুন মাসে সম্ভবত 22 তারিখে ইয়োগা ডে, 21 বা 22 তারিখে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, সেটি সারা বিশ্বে প্রচলিত। মিডল ইস্টের মতো মুসলিম কান্ট্রিজগুলোতেও এখন ইয়োগা করা হচ্ছে। তো এটা যদি আজকে বেঙ্গলে বা ভারতবর্ষে কিছু বিজেপি রুল স্টেট ছাড়লে বাকি স্টেটগুলোতে যদি আনার চেষ্টা করা হয় বা করা হয়, তাহলে বলা হবে স্যাফরানাইজেশন হচ্ছে, তাহলে বলা হবে আরএসএস ভারতবর্ষের পলিটিক্সটাকে গ্রাস করছে। আর আমার না খুব কষ্ট লাগে, আসাউদ্দিন ওরেসি, MIM এর মতো পার্টি, বা ওয়েস্ট বেঙ্গলে এই যে সিদ্দিকি, ISF এর মতো পার্টি, যারা মুসলিম নামধারী পার্টি, তারা যখন RSSকে সাম্প্রদায়িক বা বিজেপিকে, TMC যখন বিজেপিকে সাম্প্রদায়িক বলে, যেই মমতা প্রত্যেকটা স্টেপে মাইনরিটি অ্যাপিজমেন্ট করছে, সে সাম্প্রদায়িক হচ্ছে না। ঈদের দিনে নামাজ পড়তে মাথায় ফেটটি দিয়ে চলে যাচ্ছে, সেই মমতা সাম্প্রদায়িক না, কিন্তু বিজেপি RSS সাম্প্রদায়িক। এখন না সময় চলে এসছে। আর আরেকটা কথা হচ্ছে, বেঙ্গলের সেই ইন্টালেকচুয়ালগুলোকে আমি বলবো, এগুলো তো মানে পরগাছা, এরা বুদ্ধিজীবী নয়, এরা পরগাছাজীবী আমি বলি। এরা যখন বিজেপি RSS সম্বন্ধে কথা বলে, এরা যখন হামাসের ফরে কথা বলে, এরা যখন ইসরায়েলের আগ্রাসন নিয়ে কথা বলে, কিন্তু এরা চুপ থাকে বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে। এদের একটি শব্দ আসে না। কাজেই সময় হয়েছে এদেরকে চিহ্নিত করে ছুঁড়ে ফেলুন। আর তার জন্য একটাই জিনিস করতে হবে, আপনাদেরকে সঠিক চিহ্নে ভোট দিতে হবে। পঞ্চম দফার ভোট আর 2 দিন পরে, আজকে রাতেই কিন্তু নির্বাচনী বিধি লাগু হয়ে যাচ্ছে, তার মানে কোনো সমাবেশ কিছু হবে না। কিন্তু আমি ভোটারদের বলবো, আপনারা এই 500 টাকা 1000 টাকার লোভ ছেড়ে, আপনারা কিছু আমোদ প্রমোদের লোভ ছেড়ে ভারতবর্ষের উন্নতির জন্য
ভারতবর্ষকে আবার বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারবে একমাত্র নরেন্দ্র মোদীজি। তাই সেই কারণেই তাকে ভোট করুন, এটি আমার বিনীত অনুরোধ। আপনারা সবাই দলে দলে যান, সমস্ত প্ররোচনার বিরুদ্ধে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে, বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেখতে পারবেন নেক্সট 5 বছরে ভারতবর্ষ আজকে যেখানে আছে সেখান থেকে কোথায় চলে যাবে। আর হয়তোবা মোদীজি থাকবেন না, 2047 মানে সুবর্ণ জয়ন্তী, 100 বছর পূর্ণ হওয়ার, ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর পূর্ণ হওয়ার পর সেদিন বুঝতে পারবেন নরেন্দ্র মোদীর মতো নেতা, দেশনেতা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি গর্ববোধ করি, আমি আমার পলিটিক্যাল গুরু হিসাবে ওনাকে রেসপেক্ট করি এবং ওনাকে মানি। সত্যি মোদিজির মতো, এবং আমার সৌভাগ্য হয়েছিল এই বিশ্বে এত দূরে থেকেও ওনাকে 2-3 বার সামনাসামনি দেখার। তো যাই হোক, প্লিজ 20 তারিখ যাদের ভোট দিতে হবে সবাই সকাল সকাল যান, সমস্ত প্ররোচনার ঊর্ধ্বে গিয়ে, সমস্ত প্রেশার, টিএমসির গুন্ডদের সমস্ত অত্যাচারের বিরুদ্ধে রুখে গিয়ে যান, দলে দলে ভোট দিন। আপনার ভোট আপনি দিন, এবং আমি এই ক্ষেত্রে অবশ্যই বিজেপি বা নরেন্দ্র মোদীজিকে দিতে বলবো। কারণ নেক্সট 5টা বছর ভারতবর্ষ কার হাতে যাবে এবং ভারতবর্ষ কোথায় গিয়ে দাঁড়াবে, তার জন্য মোদীজি একমাত্র যোগ্য ব্যক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমার চ্যানেল সঙ্গে মিন্ময়ের সাথে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।